অধ্যায় সুরক্ষা তাবিজ। ক্লাইন সেদিকে তাকালো এবং দেখল কে গরুর দাঁতের পিওনল সম্পর্কে জিজ্ঞেস করছে। লোকটা তার থেকে 1 মিটারেরও কম দূরে দাঁড়িয়েছিল। কালো স্যুট পরা, মাথায় একই রঙের অর্ধেক করা টপ হ্যাট, হাতে রূপার কাজ করা একটা ছড়ি, চোখে সোনালি ফ্রেমের চশমা, বেশ পরিশীলিত চেহারা। হ্যাঁ, তোমার দরকার? এই কৌটাটার দাম 3 সলি। স্টলের মালিক একটা লম্বা কালো পোশাক পরেছিল যেটা রহস্যময়তায় ভরা। যে লোকটা জিজ্ঞেস করছিল তার হালকা হলুদ রঙের সাইডবার্ন। সে একটু ভেবে বলল, একটু কম হবে? আমার আরও উপকরণও কিনতে হবে, যেমন সাদা ধারের সূর্যমুখী পাপড়ির এই বোতলটা। স্টলের মালিক কয়েক সেকেন্ড ভেবে অনিচ্ছার সাথে জবাব দিল, 2 সলি 6 পেন্স। এর চেয়ে কম দাম তুমি আর কোথাও পাবে না। চশমা পরা লোকটা যে গরুর দাঁতের পিওনল ছাড়াও অন্য উপকরণ কিনছে, এটা দেখে ক্লায়েন্ট সাথে সাথে বুঝল যে সে বেশি চিন্তা করছিল। তবুও সতর্কতার জন্য সে 2 বার নিজের কপালের মাঝখানে চাপ দিল। স্পিরিট ভিশন দিয়ে লোকটাকে দেখল, কোনো সমস্যা নেই, বেশ সুস্থ দেখাচ্ছে, আবেগও স্বাভাবিক। মিস্টার, এভাবেই চালিয়ে যান। ক্লায়েন্ট চোখ সরিয়ে নিল, ঘুরে দাঁড়াল এবং আবার হাতে তৈরি তাবিজের স্টলটার দিকে তাকাল। তাবিজগুলো তার সামনে গোছানো সাজানো ছিল, কিছু খাঁটি রূপার, কিছু স্টিলের, কিছু সোনার। কিন্তু মাত্র কয়েকটা তাবিজ থেকে হালকা আভা বের হচ্ছিল, কিছু লালচে, কিছু ফ্যাকাশে সাদা, কিছু সোনালি। এর মানে কয়েকটার মধ্যে দুর্বল আধ্যাত্মিক চিহ্ন আছে এবং সেগুলো কিছুটা হলেও কাজ করবে। ক্লায়েন্ট তাবিজগুলো ভালো করে দেখল এবং নিশ্চিত হল যে স্টলের মালিকের রহস্যবিদ্যায় কিছুটা ভিত্তি আছে। স্টলের মালিক বিভিন্ন শক্তির উৎসের সাথে বিভিন্ন মন্ত্র মেলাতে কোনো ভুল করেনি। বিভিন্ন শক্তির উৎসের সাথে সম্পর্কিত উপকরণ বাছাইতেও সে অত্যন্ত নিখুঁত ছিল। অবশ্য একজন নিছক রহস্যবিদ্যার অনুরাগী কিছু ভুল তো করবেই। ক্লায়েন্ট লক্ষ্য করল যে স্টলের মালিক মন্ত্রগুলো পুরোপুরি বোঝেনি। শুধু প্রার্থনার বিষয়বস্তু হার্মিস ভাষায় অনুবাদ করলেই মন্ত্র তৈরি হয় না। মন্ত্রগুলোকে নির্দিষ্ট নিয়ম মেনে একটা বিশেষ ধরনের কাঠামো অনুসরণ করতে হয়। আরেকটা সমস্যা ছিল যে স্টলের মালিক শক্তির উৎসের জন্য উপযুক্ত প্রতীক বাছাইয়ে বিভিন্ন মাত্রায় ভুল করেছে। তাই সামনে সাজানো কয়েক ডজন তাবিজের মধ্যে মাত্র 2-3টা থেকে হালকা আলো বের হচ্ছিল। সেই 2-3টা তাবিজ কতটুকু কাজে আসবে সে বিষয়ে ক্লায়েন্ট শুধু এটুকুই বলতে পারত, না থাকার চেয়ে ভালো। সত্যিকারের কার্যকর তাবিজ বানাতে হলে কারিগরকে মন্ত্র আর প্রতীক খোদাই করার সময় ব্লেড থেকে নিজের আধ্যাত্মিক শক্তি ছেড়ে দিতে হয়। আরও ভালো ফলাফল চাইলে আনুষ্ঠানিক জাদু দিয়ে সেটা পরিপূরণ করতে হয়, আর এই দুটো জিনিস সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। ক্লায়েন্ট 2 বার কপালে চাপ দিল, তারপর কালো ছড়ি দিয়ে স্টলের উপরের বাঁ কোণায় দেখাল, এই দুটোর দাম কত? সে রঙিন আভা ছড়ানো তাবিজগুলোর কথা জিজ্ঞেস করল না, বরং অসম্পূর্ণ জিনিসগুলোর কথা জিজ্ঞেস করল। বাইরের আকৃতি ছাড়া সেগুলোতে কোনো মন্ত্র বা প্রতীক খোদাই করা হয়নি। ক্লায়েন্টের কাছে দুর্বল প্রভাবওয়ালা তাবিজ কেনার কোনো মানে ছিল না। সে চাইছিল অসম্পূর্ণ তাবিজগুলোকে সত্যিকারের তাবিজে রূপান্তরিত করতে। আমি এমন তাবিজ বানাবো যা একজন মানুষকে বিপদ থেকে রক্ষা করতে পারে। একটা বেনসনের জন্য, একটা মেলিসার জন্য, আর আমার নিজেরটার জন্য নাইটহকদের কাছ থেকে উপকরণ চেয়ে নিতে পারি। বাহ, নিশ্চয়ই ওল্ড নীলের প্রভাব পড়েছে আমার ওপর। এরকম কাজ করতে একটুও খারাপ লাগছে না। স্টলের মালিক অসম্পূর্ণ রূপার তাবিজগুলো তুলে ধরলে ক্লায়েন্টের মন ঘুরে বেড়াচ্ছিল। প্রথম রূপার তাবিজটা লম্বাটে, মাঝখানে একটা গর্ত, চারপাশে দেবদূতের পালকের মতো নকশা, কারুকাজ জটিল এবং অত্যন্ত সুন্দর। অন্যটা সাদামাটা, প্রায় কোনো অতিরিক্ত সাজসজ্জা বা খোদাই নেই। একটা উল্লম্ব রেখা রাতের প্রতীক আর একটা বৃত্ত লাল চাঁদের প্রতীক। ক্লায়েন্ট, যে চেহারার প্রতি বেশ নজর দেয়, সাথে সাথে দুটোই পছন্দ করে ফেলল। এটার দাম 6 সলি। মাঝবয়সী স্টলের মালিক জটিল কারুকাজের তাবিজটার দিকে দেখিয়ে বলল। লোকটা কম কথার মানুষ। একটু থেমে সে সাদামাটা তাবিজটা ঘষতে ঘষতে বলল, আর এটার দাম 5 সলি 3 পেন্স। এত দাম? এগুলো তো এখনও তাবিজই হয়নি। বেনসন আর মেলিসার প্রভাবে ক্লায়েন্ট ধীরে ধীরে দরাদরির অভ্যাস করে তুলেছিল। কথার লড়াইয়ের পর সে 2টো রূপার জিনিস যথাক্রমে 5 সলি 6 পেন্স আর 4 সলি 9 পেন্সে কিনল। হ্যাঁ, আপাতত এগুলোকে রূপার অলঙ্কারই বলা চলে। 10 সলি 3 পেন্সটা ডিভিনেশন ক্লাবের সদস্যপদের জন্য সে যে টাকা ফেরত পেয়েছিল তা থেকে কাটা হল। ক্লায়েন্ট রূপার অলঙ্কার দুটো নিয়ে পকেটে রাখল। সে আর একটা স্টলের দিকে যেতে যাচ্ছিল, তখন একটা মৃদু গলা শুনতে পেল। স্যার, আপনি তৈরি তাবিজ কিনছেন না কেন? ক্লায়েন্ট মাথা ঘোরাল এবং দেখল একটা কিশোরী মেয়ে তাকে প্রশ্ন করছে। প্রায় 15 বছর বয়স, লেসের কাজ করা হলুদ পোশাক পরা, হাতে ফিতাওয়ালা একটা ঘোমটা টুপি। কারণ আমি নিজে তাবিজ বানাতে চাই। তুমি তো জানো
এটা প্রতিটা রহস্যবিদ্যার অনুরাগীর স্বপ্ন। ক্লাইন কথা বেছে বেছে জবাব দিল। সে চাইছিল না যে স্টলের মালিক ভাবুক সে তার ব্যবসা কেড়ে নিতে চাইছে, যদিও সে নিজের দক্ষতা দিয়ে কিছু টাকা কামানোর কথা ভেবেছিল। কিশোরী মেয়েটার স্বাভাবিক কোঁকড়া বাদামি চুল এবং গালের মাংসের কারণে মুখটা বেশ আদুরে দেখাচ্ছিল। সে হালকা নীল চোখ দিয়ে ক্লাইনের দিকে তাকিয়ে আন্তরিকভাবে জিজ্ঞেস করল, আমি কি তাবিজ বাছাইয়ে তোমার পরামর্শ নিতে পারি? আসলে একটা বান্ধবী আমাকে এখানে এনেছিল। আমি কয়েকবার এসেছি এবং রহস্যবিদ্যায় আমার গভীর আগ্রহ আছে, কিন্তু আমি এখনও খুব বেশি জানি না। আর সে আমার বান্ধবী শীঘ্রই 16 বছরে পা দেবে। আমি তাকে উপহার হিসেবে একটা তাবিজ দিতে চাই। তাকে সাথে আনিনি, কারণ এটা একটা সারপ্রাইজ। আগে তার কাছে পরামর্শ নিয়েছিলাম, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে পারছি না। ক্লাইন ভদ্রচিত হাসি দিল। কোন ধরনের সুরক্ষা তাবিজ খুঁজছ তুমি? দুর্ভাগ্য দূর করার, রোগ এড়ানোর, সৌভাগ্য আনার? বিভিন্ন চাহিদার জন্য বিভিন্ন শক্তির উৎস দরকার, মানে বিভিন্ন দেবতাকে লক্ষ্য করতে হবে। বিভিন্ন দেবতার বিভিন্ন নক্ষত্রমণ্ডল, আর বিভিন্ন নক্ষত্রমণ্ডলের জন্য বিভিন্ন উপকরণ ব্যবহার করতে হয়। যেমন দুর্ভাগ্য দূর করার মন্ত্র দুর্ভাগ্য ও ভয়ের সম্রাজ্ঞীর অধীনে পড়ে, যিনি হলেন এভারনাইট গডেস। রহস্যবিদ্যার অনুরাগী হিসেবে আমরা সবাই জানি যে এভারনাইট গডেসের প্রতীক হল চাঁদ। সংশ্লিষ্ট ধাতু হল খাঁটি রূপা। তাই দুর্ভাগ্য দূর করতে চাইলে খাঁটি রূপার তাবিজ বাছাই করা সবচেয়ে ভালো, যেটার সংশ্লিষ্ট মন্ত্র খোদাই করা আছে। আমাদের আরও নিশ্চিত করতে হবে যে মন্ত্রগুলো সঠিক ভাষায় এবং সঠিক কাঠামোতে আছে। দুর্ভাগ্য ও ভয়ের সম্রাজ্ঞের সংশ্লিষ্ট প্রতীক, মানে পদ সংখ্যা, মন্ত্রের বৈশিষ্ট্য এবং প্রতীকগুলোর আপেক্ষিক অবস্থান ইত্যাদিও সঠিক হতে হবে, কিন্তু এটা খুব জটিল, তোমাকে এসব বোঝানোর দরকার নেই। মেয়েটার চোখ জলজল করে উঠল। সে একটু সন্দেহের সাথে জিজ্ঞেস করল, গডেসের একজন ভক্ত কি অন্য দেবতার তাবিজ পড়তে পারে? কোনো সমস্যা নেই, দেবতারা এত ছোটখাটো ব্যাপার নিয়ে মাথা ঘামান না। ক্লাইন তাকে আশ্বস্ত করল। তাবিজ পড়ার জন্য কোনো সমস্যা নেই, কিন্তু তাবিজ বানানোর ক্ষেত্রে সাবধান থাকতে হয়। লর্ড অফ স্টর্মসের কোনো ভক্ত যদি শাশ্বত প্রজ্জ্বলিত সূর্যের তাবিজ বানায়, তাহলে সম্ভবত কিছু ক্ষতিকর জিনিস পাবে। অবশ্য এসব আনুষ্ঠানিক জাদু দরকার এমন তাবিজের ক্ষেত্রে প্রযোজ্য। সাধারণ তাবিজের ক্ষেত্রে কারিগরকে এত চিন্তা করতে হয় না। কিশোরী মেয়েটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। আমি তার জন্য সুস্বাস্থ্যের তাবিজ চাই। কোন দেবতাকে বাছাই করব? শাশ্বত প্রজ্জ্বলিত সূর্য, ধরিত্রী মাতা, নাকি জ্ঞান ও প্রজ্ঞার দেবতা? শাশ্বত প্রজ্জ্বলিত সূর্য আর ধরিত্রী মাতা দুটোতেই সমস্যা হওয়ার কথা না। প্রথমটার প্রতীক সূর্য আর দ্বিতীয়টার প্রতীক বাদামি গ্রহ। ক্লাইন হাসতে হাসতে বলল, সূর্যের ধাতু হল সোনা আর বাদামি গ্রহের প্রতীকী ধাতু হল সীসা। আমি সূর্যের তাবিজই সাজেস্ট করব, তবে জানি না তুমি যথেষ্ট টাকা এনেছ কিনা। তার সাজেশনের কারণ ছিল সে লক্ষ্য করেছিল যে হালকা আধ্যাত্মিক আভা ছড়ানো 3টা তাবিজের মধ্যে একটা ছিল সূর্যের অধীনে সুস্বাস্থ্যের তাবিজ। এটা কি? কিশোরী মেয়েটা কথা শেষ করার আগেই থেমে গেল এবং সতর্কভাবে চুপচাপ অপেক্ষা করতে থাকা স্টলের মালিকের দিকে তাকাল। সে একটু ভেবে জিজ্ঞেস করল, উপকরণ ঠিক করার পর মন্ত্র আর সংশ্লিষ্ট প্রতীক কিভাবে আলাদা করব? তুমি কি হার্মিস জানো? ক্লাইন উল্টো প্রশ্ন করল। সবে শেখা শুরু করেছি। কিশোরী মেয়েটা একটু লজ্জিত হয়ে জবাব দিল। তাহলে আমিই তোমার জন্য বেছে দিই। ক্লাইন সোনার তৈরি সুস্বাস্থ্যের তাবিজটার দিকে দেখিয়ে বলল, এটাতে কোনো সমস্যা নেই, মন্ত্র বা প্রতীকী চিহ্ন কোনোটাতেই না। কিশোরী মেয়েটা পোশাকের কিনারা তুলে তাবিজের সামনে বসল। সে সূর্যের রশ্মির নকশাওয়ালা সুস্বাস্থ্যের সোনার তাবিজটা তুলে নিল। তার মনে হল তাবিজটা যেন তাকে পুষ্টি দিচ্ছে, পুরোপুরি শিথিল করে দিচ্ছে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সে দাঁড়িয়ে কৃতজ্ঞতায় কাটছি করল। ক্লাইন হেসে বলল, বাকিটা তোমার আর স্টলের মালিকের ওপর ছেড়ে দিলাম। আমার আরও কাজ আছে। কথা বলতে বলতে সে স্টলের মালিকের দিকে তাকাল এবং লক্ষ্য করল যে লোকটার চোখে অদ্ভুত একটা ভাব, যেন সে ভাবছে ক্লাইনকে লাভের একটা ভাগ দিতে হবে কি না। হাসি দিয়ে ক্লাইন ব্যাপারটা নিয়ে আর মাথা ঘামাল না। সে ভূগর্ভস্থ বাজারে ঘুরে বেড়াতে থাকল, কিন্তু কোনো সত্যিকারের বিয়ান্ডের উপকরণ চোখে পড়ল না। এই সময় ওল্ড নীল ইতিমধ্যে তার ধার শোধ করে ফেলেছিল। তার হাতে একটা গাঢ় রঙের কাঠের বাক্স। ক্লাইনের সন্দেহের দৃষ্টি দেখে সে পেছনের আর একটা ঘরের দিকে দেখিয়ে বলল, বিয়ন্ডের উপকরণ কিনতে বা বেচতে চাইলে ওখানে যাও। কেউ তো চায় না যে অন্যরা জানুক সে কোনো অসাধারণ জিনিস কিনছে। বুঝলাম। ক্লাইন চিন্তিত ভঙ্গিতে মাথা নাড়ল। আপাতত তার সেখানে যাওয়ার দরকার ছিল না। সে ওল্ড নীলের সাথে ভূগর্ভস্থ বাজারের বের হওয়ার পথের দিকে এগিয়ে গেল। এই এলফ ফুলগুলোর দাম কত? হঠাৎ একটা প্রশ্ন ক্লাইনের কানে এলো। এলফ ফুল? এটাও তো স্পেকটেটর প্রশ্নের একটা উপকরণ। ক্লাইন পাশ ফিরে তাকাল।
আবারও সেই পরিশীলিত চশমা পরা লোকটাকে দেখল। কি হল? ওল্ড নীল কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল। কিছু না। ক্লাইন চোখ সরিয়ে নিল। যদিও সে নাইট হকদের আধা সদস্য, তবু সে মনে করত না যে সব বিয়ন্ডারকে চার্চে টেনে আনতে হবে বা বন্দী করতে হবে। পরিস্থিতির ওপর নির্ভর করে ব্যাপারটা। স্পেকটেটররা সমাজ বা রাজ্যের জন্য খুব কমই বিপজ্জনক, আর সিকোয়েন্স 9 হিসেবে নিয়ন্ত্রণ হারানোর সম্ভাবনা অত্যন্ত কম। এভিল ড্রাগন বার থেকে বের হয়ে ক্লাইন আর ওল্ড নীল পাবলিক গাড়িতে চেপে বন্দর ছেড়ে গেল। তারপর নর্থ বরোতে দুজন আলাদা হয়ে নিজ নিজ বাড়ির দিকে রওনা দিল। পাবলিক গাড়ি ড্যাফোডিল স্ট্রিটে ঢুকে রাস্তার পাশে থামল। ক্লাইন নামতে যাচ্ছিল, তখন হঠাৎ দেখল একজন তরুণী ধূসর সাদা পোশাক পরে গাড়িতে উঠতে যাচ্ছে। মেয়েটার মসৃণ কালো চুল, মুখটা একটু গোল, সরু চোখ আর সাধারণ চেহারা, কিন্তু সব মিলিয়ে একটা মিষ্টি আর কোমল অনুভূতি দিচ্ছিল। ক্লাইন তাকে লক্ষ্য করল তার সৌন্দর্যের জন্য না, বরং কারণ সে দেখল মেয়েটার শরীর হালকা কাঁপছে। অস্বাভাবিক কাঁপুনি। মিস, তুমি ঠিক আছো? ক্লাইন উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল। তরুণীটা হঠাৎ মাথা নাড়ল। না, আমি শুধু খুব ক্লান্ত। ক্লাইনের পেছনের লোকজন তাকে নামতে তাড়া দিচ্ছিল, তাই ক্লাইনকে গাড়ি থেকে নেমে যেতে হল। পা রাখার পর সে আবার আগের পরিস্থিতিটায় মনোযোগ দিল। কপালে দুবার চিমটি দিল, মেয়েটা সত্যিই ঠিক আছে কিনা দেখতে চাইল। যদি কোনো গুরুতর অসুখ থেকে থাকে যেটা শীঘ্রই বাড়তে পারে, তাহলে তাকে হাসপাতালে পাঠানোর ইচ্ছা ছিল তার। স্পিরিট ভিশন চালু করতেই আভার রঙগুলো ভেসে উঠতে শুরু করল। ক্লাইন ঘুরে দাঁড়াল, সেই মিষ্টি আর কোমল তরুণীর দিকে তাকাতে যাচ্ছিল। == pause_3 ==